বাস চাপায় প্রাণ গেল বাবা ছেলের, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন, 5 জেলায় নিহত 7, ঈদযাত্রায় 250 প্রাণহানি, বিশৃঙ্খলা বেপরোয়া গতি দায়ী। কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে আড়তদার মৌসুমি ব্যবসায়ীরা, সিন্ডিকেট অব্যবস্থাপনার অভিযোগ, ট্যানারি মালিকদের কাছে বকেয়া পরিশোধের দাবি। 3,500 সাইক্লোন শেল্টার থাকলেও অরক্ষিত দক্ষিণাঞ্চলের 75% মানুষ, বেশিরভাগই জরাজীর্ণ ও পানি সংকটে নাকাল। সংস্কারের আশ্বাসেই দায় সারছে প্রশাসন। 3 মাস সুন্দরবনের সকল প্রকার বাস পারমিট বন্ধ থাকবে। 3 মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন। বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় সিদ্ধান্ত, অমান্য করলে কঠোর ব্যবস্থা, খোলা থাকবে করমজল। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা ছেলেকে আটক করা হয়েছে। অন্যদিকে নেত্রকোনায় পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় রোববার বিকেল 3টায় স্বামী স্ত্রীর পরিচয়ে এক নারী ও পুরুষ নগরীর ফয়েজ লেক এলাকার রয়্যাল পার্ক হোটেলে ওঠেন। এ সময় হোটেলের 4র্থ তলার 409 নম্বর রুম ভাড়া নেয় তারা। সোমবার সকালে রুম ছেড়ে দেওয়ার কথা থাকলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর হোটেল কর্তৃপক্ষ দরজা ভাঙলে রিপনকে ঝুলন্ত অবস্থায় ও সোনিয়াকে খাটে পড়ে থাকতে দেখা যায়। রুমে গিয়ে রুমটা একটু খোলা, সে ঝুলানো অবস্থায়, মেয়েটা পড়ানো অবস্থায় ঝুলে পড়ে আছে। রিপন ও সোনিয়ার এটি দ্বিতীয় বিয়ে ছিল, তবে রিপন প্রথম স্ত্রীর সঙ্গে থাকতো। দুইজনের মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দুই পরিবারের। ভাত খাইতো আমি ফোন দিয়েছে কাম্মা, আমি ভাত খাই না ভাত খাইতাম না। আমার একটা ফোন আইছে, রিপনে ফোন দিছে বুরগাড়া ফিন্দা তাড়াতাড়ি আমাকে কয়ে যাস, আমি আইতাছি একটু বাইরে যাইতাছি। রিপনে ফোন দিছে। মেয়েটা ছিল বাইরে, আর ওর বিষয় ও আগেও 2-3টা বিয়ে হয়েছিল। ও মেয়েটা আরো একবার আমার ভাইয়াকে ওই আপনার দোকানের সামনে গিয়ে বিষ খেয়ে ফেলছিল। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে তারা স্বামী স্ত্রীর মধ্যে মৌলমালিন্য, পারিবারিক বিরোধ, হতাশা, বিভিন্ন কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে। তো আমরা তারপরে পুরো ঘটনাটা আমরা তদন্ত করছি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার চাষাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও ছেলে বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখকে আটক করা হয়েছে। নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসার পুকুরে ছেলে নবজাতকের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কুমিল্লায় 8 মাসেও উদ্ঘাটন হয়নি মিলন আক্তার হত্যাকাণ্ডের রহস্য। রোববার সকালে সংবাদ সম্মেলনে স্বজনরা দাবি করেন, মামলার সুষ্ঠু তদন্ত না হওয়ায় প্রকৃত অপরাধীরা এখনো আইনের আওতার বাইরে রয়েছে। আমরা মামলাটা করেছি। ওমর ফারুক, সময় সংবাদ। চট্টগ্রামে বেপরোয়া গতির বাস চাপায় প্রাণ গেল বাবা ছেলের। এ সময় বিক্ষুব্ধ জনতা আগুন দেয় বাসে। আর নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেলের 2 আরোহীর। পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন একজন। এছাড়া গাইবান্ধায় ও নোয়াখালীতে গাড়ি চাপায় মারা গেছেন আরও 2 জন। দাউ দাউ করে বাসে জ্বলছে আগুন, চারদিকে ধোঁয়ার কুণ্ডলী। বেপরোয়া গতির বাস চাপায় প্রাণ গেল বাবা ছেলের। এরই জেরে বিক্ষুব্ধ জনতা আগুন দেয় বাসে। সকালে চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর পাইদং এলাকায় বেপরোয়া গতির বিআরটিসির বাস প্রথমে সিএনজি অটোরিকশাকে ও পরে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা বাবা ছেলের মৃত্যু হয়। আহত হন সিএনজি অটোরিকশার 4 যাত্রী। পরে সড়ক অবরোধ করে বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। আটক করা হয় বাস চালককে। নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায় ভোরে 3 বন্ধু মোটরসাইকেলে নাটোর থেকে বগুড়ায় যাচ্ছিলেন। নাটোর বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জীবন আলী ও হীরা নিহত হয়। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক।
শরীয়তপুর থেকে 3 বন্ধু জিসান, রাব্বি ও আবির মোটরসাইকেলে কুয়াকাটায় যাচ্ছিলেন। এ সময় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। গুরুতর আহত হন তারা। আহত হন ওই পথচারীও। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে জিসানকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এদিকে গাইবান্ধায় বাস চাপায় একজন ও নোয়াখালীতে গাড়ি চাপায় মারা গেছেন এক পথচারী। তানজিল হাসনাত, সময় সংবাদ। ট্যানারি ও পাইকারি পর্যায়ে লবণজাত চামড়া সংগ্রহ এখনও শুরু না হওয়ায় বিপাকে পড়েছেন আড়তদার ও মৌসুমি ব্যবসায়ীরা। বরিশালের ব্যবসায়ীরা জানান, ন্যায্য মূল্য না থাকায় সংগ্রহ করা চামড়া বিক্রি করতে পারছেন না তারা। সিন্ডিকেট আর অব্যবস্থাপনায় কমে গেছে লবণজাত চামড়ার দাম। এদিকে ময়মনসিংহে 1.5 লক্ষাধিক পশুর চামড়া সংগ্রহ হলেও বেচাকেনা শুরু না হওয়ায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। তবে শম্ভুগঞ্জ বাজারের সাপ্তাহিক হাটে সংগৃহীত চামড়া বেচা বিক্রির আশা ইজারাদারের। অভিযোগ রয়েছে, নগদ টাকায় চামড়া কিনে ঢাকায় পাঠানোর পরও বছরের পর বছর ধরে আটকে আছে বকেয়া। শিগগিরই বকেয়া পরিশোধের সঙ্গে নতুন চামড়া কেনার আহ্বান জানানো হয়। বাজার তদারকিতে সরকারের কার্যকর উদ্যোগ ও মনিটরিংয়ের দাবিও জানান ব্যবসায়ীরা। একটা চামড়া লইয়া আইলে 2,000-2,500 টাকা চামড়া দিত, আর এখন 200-250 আর বেশি দেয় না। অনেক ব্যবসায়ী যে মনে করেন ঘর বন্ধ করে লাইছে, অনেকে লক্ষ লক্ষ টাকা পাইতো, তারা আমার মতন শ্রমিকে চামড়ার কাজ করে। বর্তমান যে পরিস্থিতি, চামড়া কিনা আমরা ঢাকা নিয়ে টাকা পাওয়া যায় না। সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি না হয় তাহলে প্রতি বছরের ন্যায় যারা সিজনাল ব্যবসায়ী এবং প্রান্তিক ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হবে। সরকারের কাছে আমাদের একটাই আকুল আবেদন, যেন আমরা সিন্ডিকেটের কাছে জিম্মি না হই। দেশের দক্ষিণাঞ্চলে প্রায় 3,500 সাইক্লোন শেল্টার থাকলেও 75% মানুষই পুরোপুরি অরক্ষিত। কাগজে কলমে আশ্রয়কেন্দ্রগুলোতে 29,50,000 মানুষের ধারণ ক্ষমতা থাকলেও সিংহভাগই জরাজীর্ণ ও পানি সংকটে নাকাল। অপূর্বপুর রিপোর্ট। মেঘের গর্জন যাদের ঘুম কেড়ে নেয় তারা এই উপকূলের মানুষ। প্রকৃতি যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন নিরাপদ আশ্রয়ের খোঁজে হাহাকার হয়ে ওঠে লাখো কণ্ঠ। এটি বরিশালের সিংহের কাছে বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টার। কাগজে কলমে আশ্রয়কেন্দ্র হলেও বাস্তবে ভবনটির কক্ষগুলো জরাজীর্ণ। সংযোগ থাকলেও নেই পানির কল। বাসিন্দারা বলছেন, নদী ঘেঁষা হওয়ায় সামান্য দুর্যোগেই প্লাবিত হয় এখানকার অধিকাংশ উপজেলা। জেলায় 640টি সাইক্লোন শেল্টার থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম বলছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন দুর্যোগের আশঙ্কায় আমাদের মানুষজন চলাফেরা অনেকটাই কষ্টকর হয়ে যায়। পানির সমস্যা, তারপর উপরের ছাদের প্লাস্টার খুলে পড়তে আছে, পানি খাইতে পারে না, হুক না খাবার নিয়ে যায়। যে কোনো দুর্যোগ আসলে তারা খুবই অসহায়ভাবে দিনাপিত করে। তো আমরা সরকারের পক্ষ থেকে আমরা এখানে যে সাইক্লোন সেন্টারগুলো রয়েছে, এটা খুবই অপ্রতুল। এটার চাহিদা আমরা অলরেডি মন্ত্রণালয়ে জানাইছি। বরগুনের উত্তর ডালভাঙো, লতাবাড়িয়া আর মাঝখালীর 3টি গ্রামে নেই কোনো সাইক্লোন শেল্টার। আর দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার 21টি চরের 6টিতেই গড়ে ওঠেনি আশ্রয় কেন্দ্র বা মাটির কিল্লা। ঢালচর কিংবা চর লাদেনের মতো চরের অর্ধ লক্ষাধিক মানুষের একমাত্র ভরসা খড়কুটোর তৈরি এই নাজুক কাঁচা ঘর। 150 ফ্যামিলি আছে, যাওয়ার মতন কোনো রাস্তা নাই। সাইক্লোন সেন্টার আছে এখান থেকে মনে করেন 2 কিলো 2.5 কিলো দূরে, এখানে মানুষ যাইয়া তখন আশ্রয় পায় না। বন্যবাজারের তলাই গেলে আমরা যাইতে পারি না, এহিনি থা লাগে। 1000 মানুষ এই চরে বসবাস করে। আল্লাহর ভাবিয়া এই কোন রকম ধায়ে একটা সাইক্লোন সেন্টার অবশ্যই আমাদের এখানে প্রয়োজন। তবে জরাজীর্ণ সাইক্লোন শেল্টার আর মাটির কেন্দ্রগুলোর তালিকা করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বিভাগীয় কমিশনার। কোনোটি অচল নেই, তবে এর মধ্যে হয়তো অনেকগুলোর বিদ্যুৎ সংযোগের সমস্যা আছে। আমরা এগুলো ভাবছি এগুলো ঠিক করে দেব। এরপরে সোলার প্যানেল বসানো হচ্ছে, এরপরে সাবমার্সিবল কয়েকটা পাম্প আছে, এগুলো একটু ইনঅ্যাক্টিভ আছে, আমরা সেগুলো অ্যাক্টিভ করার আমরা উদ্যোগ নিয়েছি। বরিশাল বিভাগে সাইক্লোন শেল্টারের সংখ্যা 3,500টি ও মাটির কিল্লা 70টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাংলার সময় আরও থাকছে। কক্সবাজারে সক্রিয় ছিনতাই চক্র। পর্যটককে মারধরের পর মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা, ট্যুরিস্ট পুলিশের সহায়তায় রক্ষা। নারী আটক, নিরাপত্তা জোরদারের দাবি। বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় 3 মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে পর্যটকদের জন্য খোলা থাকছে করমজল। সুন্দরবনের সকল প্রকার পাস পারমিট বন্ধ
থাকবে। বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় 1 জুন থেকে টানা 3 মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। আর এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্য বনজীবীদের উদ্দেশ্যে উপকূলীয় অঞ্চলে চলছে মাইকিং। কোনো প্রকার বনজ সম্পদ আহরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এতে সুন্দরবনে প্রবেশে 3 মাস নিষেধাজ্ঞার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন সুন্দরবন নির্ভর হাজার হাজার জেলে, মোয়াল সহ বনজীবীরা। এদিকে জীববৈচিত্র্য রক্ষায় টানা 3 মাস সুন্দরবনে প্রবেশ নিষেধ থাকলেও এবার ব্যতিক্রম শুধু বন্যপ্রাণীর প্রজনন কেন্দ্র করমজল। দীর্ঘ 5 বছর পর এবার সুন্দরবন প্রেমীদের জন্য প্রজনন মৌসুমের এই বিশেষ সময়েও সুন্দরবনের অন্যতম আকর্ষণ করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পটটি পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। করমজলে যদি এই বোটগুলো যাওয়া আসা করে, এখানে পশুর নদীর কাছে করমজলের কোনো পশু পাখির কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সরকারেরও ভাবা উচিত যে আমরা জেলেরা কিভাবে বেঁচে থাকতে পারি, সেদিকে একটু দৃষ্টিপাত দিই। আমি অনুরোধ করব সরকারকে যে যেন আমাদের মতো জেলেদের তারা একটা ব্যবস্থা করেন। শুধু করমজল খোলা থাকবে, এর বাইরে আর কোথাও কেউ যেতে পারবে না। বন বিভাগ জানায় বাংলাদেশের 6017 বর্গ কিলোমিটার আয়তনের এই ম্যানগ্রোভ বনের প্রায় 31% জলজ ভাগ। এই জলসীমায় 210 প্রজাতির মাছ, 24 প্রজাতির চিংড়ি এবং 14 প্রজাতির উভচর প্রাণীসহ অসংখ্য বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী বসবাস করে। ওমর ফারুক, সময় সংবাদ। ঈদের পঞ্চম দিনেও খুলনার বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন দর্শনার্থীরা। বিস্তারিত জানতে খুলনার মুজগুনি উৎসব পার্কে রয়েছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, ঈদুল আজহার ছুটি শেষ হলেও খুলনার বিভিন্ন বিনোদন কেন্দ্রে এখনও ভিড় করছেন দর্শনার্থীরা। পরিবার পরিজন নিয়ে যেসব স্থানগুলো রয়েছে ঘুরে দেখার মতো, সেসব জায়গায় তারা মোটামুটি ভিড় করেছেন। এবং যেহেতু কিছুটা গরম রয়েছে খুলনার আবহাওয়া, আজকে সময় বাড়ার সাথে সাথে আস্তে আস্তে মানুষজন বাসা থেকে বের হয়ে বিনোদন কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছেন। এই মুহূর্তে আমরা খুলনার মুজগুনিতে অবস্থিত উল্লাস বিনোদন পার্কে রয়েছি। সেখানে আমার বিভিন্ন রাইড রয়েছে। সেই সব রাইডে যারা বিশেষ করে শিশুরা তারা সেই রাইডগুলোতে উঠছে এবং সেগুলো উপভোগ করছে। ট্রেন থেকে শুরু করে ঘোড়া, নাগরদোলা, পানিতে বোট, ট্রেন, এইসব বিভিন্ন যে বিষয়গুলো সেগুলিতে তারা আসলে উপভোগ করছেন। একই সাথে খুলনার অন্যান্য যেসব বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, নগরীর খালিশপুরে ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক, হাদিস পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, খুলনা সেনানিবাস এলাকায় অবস্থিত বনবিলাস চিড়িয়াখানা, চরেরহাট আশার আলো রিভার ভিউ পার্ক এবং রূপসা ব্রিজ ও 7 নম্বর ঘাট সহ বিভিন্ন নদী কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে সেসব জায়গাতে সাধারণ মানুষ উপভোগ করছেন। এবং তারা ঈদের ছুটি শেষ হলেও এখনও সেই ঈদের যে আমেজ সেটি কিন্তু রয়ে গিয়েছে এবং তার ফলেই তারা পরিবার পরিজন নিয়ে বের হচ্ছে। শিশুরাও ছুটে বেড়াচ্ছে, তারা আনন্দ উদযাপন করছে। এবং আমরা যারা এখানে রয়েছেন অনেকের সাথে আসলে কথা বলেছি, তারা বলছেন যে এই যে সময়টি আসলে এই সময়টি খুব বেশি পাওয়া যায় না। নগরীর যে যান্ত্রিক এবং কোলাহলময় দিন, সেই জায়গা থেকে তারা কিছুটা এখনও যে ঈদের আমেজ সেই সময়টিকে তারা কাজে লাগানোর চেষ্টা করেছেন এবং পরিবার পরিজনকে সময় দেওয়ার যে চেষ্টা, সেই কারণ হিসেবেই তারা এই বিনোদন কেন্দ্রগুলোতে এসেছেন। অবশ্য খুলনা নগরীতে উন্নত ভালো মানের খুব বেশি জায়গা ঘুরে বেড়ানোর বা পরিবার পরিজন নিয়ে কাটানোর স্থান না থাকায় কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও রয়েছে নগরবাসীর। এর বাইরেও আসলে যতটুকু সময় পাওয়া যায় সেই সময়টিকে তারা যতটুকু ঘোরার জায়গা আছে সেই সব জায়গায় ঘুরে বেড়ানোর চেষ্টা করেছেন। এবং বিশেষ করে শিশুদের মধ্যে যে যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু পূর্ণরূপে রয়েছে, অর্থাৎ বিশেষ শিশুরাই আসলে বেশি আনন্দ উদযাপন করছেন এবং তাদের আসলে পরিবারও আসলে শিশুদের আনন্দে পরিবারের যারা সদস্য রয়েছেন তারাও সেই আনন্দটি নিজেদের কাছে ভাগ করে নিচ্ছেন। তো খুলনার বিনোদন কেন্দ্রগুলোতে যে ঈদের ছুটি শেষ হওয়ার পরেও দর্শনার্থী এবং সাধারণ মানুষের যে আগমন এবং ঘুরে বেড়ানোর খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনার মুজগুনি পার্ক থেকে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফিরতি ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে বরিশাল নদীবন্দরে আছেন সহকর্মী অপূর্ব। অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, কি অবস্থা এখন? ঈদের ছুটি কাটাতে যারা গ্রামের বাড়ি ছুটে এসেছিলেন এখন তারা কর্মের তাগিদে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আজকে মূলত সরকারি অফিসগুলো শুরু হয়ে গিয়েছে, অনেক বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ আছে।
তারই অংশ হিসাবে এখনও ঈদের ছুটি কাটাতে বা বাড়তি ছুটি নিয়ে অনেকেই গ্রামের বাড়িতে অবস্থান করছেন। তারা বলছেন যে এক এক করে তারা এখন কর্মের তাগিদে রাজধানী ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে তারা ছুটা শুরু করেছেন। যে ছবিটি দেখছেন এটি বরিশালের নৌবন্দর, বরিশালের লঞ্চ ঘাটের ছবি দেখছেন। আজকে বরিশাল নদীবন্দর থেকে পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রাত 8:30টার পর শুরু হবে। সাধারণত 8:30 থেকে 9টার পর্যন্তই এক এক করে ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যায় এবং এগুলো আগামীকালকে সকালে গিয়ে ঢাকায় পৌঁছাবে। এখন বাজে বিকাল 6:30। সাধারণত দেখা যায় যে 7টা 7:30টার পর এই লঞ্চগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন প্রান্ত থেকে যারা যাত্রীরা আসেন এই ঢাকার উদ্দেশ্যে বা রাজধানীর অন্য কোনো গন্তব্যে যাবার উদ্দেশ্যে তারা নৌবন্দরে কিন্তু আসা শুরু করেন এবং আমরা দেখছি যে যাত্রীরা কিন্তু যাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠছে। বরিশাল নদীবন্দর চিরচেনার যে রূপ ঈদের সময়টাতে আমরা দেখি সেই রূপ এখন কিন্তু ফিরে এসেছে। গতকালকেও যাত্রীদের ভিড় ছিল এই লঞ্চ ঘাটে, আজকেও আমরা দেখছি যে ভিড় রয়েছে। এখানকার নৌবন্দর কর্মকর্তা জানিয়েছেন যে 5টি লঞ্চ আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঈদকে ঘিরে তারা বিশেষ সার্ভিস অব্যাহত রেখেছেন। সাধারণত প্রতিদিন এখন রোটেশন ভিত্তিতে 2টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়ে, তবে যাত্রী চাপ সামাল দিতে এখন বাড়তি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। যদি এর থেকেও বেশি যাত্রী চাপ হয় সেক্ষেত্রে লঞ্চের সংখ্যা আরও বাড়ানো হবে। এই যে আজকে যে লঞ্চগুলো রয়েছে এই সমস্ত লঞ্চের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ কেবিন কিংবা সোফার কোনো টিকিট খালি নেই, এগুলো অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে। এখন তৃতীয় শ্রেণীর টিকিট অর্থাৎ ডেকের জায়গাগুলো খালি রয়েছে। এই টিকিটগুলো সাধারণত হয় যে যখন আগে আসার ভিত্তিতে চাদর বিছিয়ে এই লঞ্চে তারা অবস্থান করে। আমরা সাধারণত দেখি যে লঞ্চের সামনের যে বারান্দাগুলো সেই বারান্দাগুলো গতকালকে আমরা দেখেছি যে একেবারে কানায় কানায় পূর্ণ ছিল, তবে আজকে এখন পর্যন্ত বারান্দাগুলো খালি রয়েছে। তবে ধারণা করা হয় যে রাত্র 7টার পর বা 7:30টার পর এই সমস্ত লঞ্চের সমস্ত জায়গায় পরিপূর্ণ হয়ে যায়। তা আপাতত বরিশালের লঞ্চঘাট থেকে কর্মমুখী মানুষের যে স্রোত শুরু হয়ে গেছে বিকেল 6:30 পর্যন্ত বরিশাল নদীবন্দর থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল নদীবন্দর থেকে। কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগান কেন্দ্রিক ছিনতাই চক্র সক্রিয় হয়ে উঠেছে। সিগার পয়েন্টে এক পর্যটককে ছুরি দেখিয়ে মারধরের পর মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তবে স্থানীয় ফটোগ্রাফার ও ট্যুরিস্ট পুলিশের সহায়তায় পর্যটক সহ মোটরসাইকেলটি রক্ষা করা হয়। এ ঘটনায় চক্রের এক নারী সদস্যকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতে সিগাল পয়েন্ট সংলগ্ন ঝাউবাগানে বেড়াতে এসে হয়রানির শিকার হন সিলেটের হবিগঞ্জ থেকে আসা একদল পর্যটক। অভিযোগ, মোটরসাইকেল পার্কিং করে ছবি তোলার সময় একটি চক্র সেটি নিজেদের দাবি করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাদের ঘিরে ধরে ভয়ভীতি দেখায়, ছুরি প্রদর্শন করে এবং মারধরের পর মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে তারা ট্যুরিস্ট পুলিশের সহায়তা চান। এই সাইকেলটা তুমি কীভাবে পাইলে? ভাই আমাদের সব কাগজ আছে, আমরা সব কিছু সব আছে। পরিকল্পনা বলে দেওয়া সব কিছু দেখছে পরে পুলিশ স্যারেরা নিয়ে আসছি আমরা দূরে নিয়ে স্যারেরা যে না থাকতো সাইকেলটা নিয়ে নিত। এখানে যে টোকায় কতগুলো ছিল ওরা বলতেছে বাইক এটা নাকি ওনার এরকম বলে ওরা কি দূরে এখানে নিয়ে আসছিল, ওকে মারতে চাইছিল। লাস্ট পর্যায়ে ছেলেটা পালিয়ে গেছে, মহিলাটা ধরা পড়ছে। ঘটনার সময় স্থানীয় কয়েকজন ফটোগ্রাফারও পর্যটকদের সহযোগিতায় এগিয়ে আসেন। তাদের অভিযোগ, সৈকতের ঝাউবাগান এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি অসাধু চক্র পর্যটক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে হয়রানি করে আসছে। ছিন্নমূল কিছু ছেলেপেলে আছে, এদের হাতে মানি ব্যাগের মধ্যে চাকু থাকে, এগুলো দেখাইয়া ভয় দেখাইয়া টাকা আদায় করে। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকদের উদ্ধার ও মোটরসাইকেলটি রক্ষার পাশাপাশি ঘটনায় জড়িত এক নারীকে আটক করা হয়েছে। তাদের কাগজপত্র জাস্টিফাই দেখে যে গাড়িটা তাদেরকে এবং ওই পক্ষ থেকে একজনকে নিয়ে আসা হয়। পর্যটনের রাজধানী কক্সবাজারে প্রতিদিন হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে, তবে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সৈকতের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আরও কঠোর নজরদারির দাবি সংশ্লিষ্টদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছেন। স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না গভীর নলকূপে, ভোলায় সুপেয় পানির সংকট, দুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠী। সংকট মোকাবিলায় উদ্যোগ নেওয়ার আশ্বাস। চলতি বছরের আগস্টের মধ্যেই চালু হতে যাচ্ছে বরিশালের নবনির্মিত বিশেষায়িত শিশু হাসপাতালের আংশিক সেবা।
দুপুরে হাসপাতালটি পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দার। পরে সাংবাদিকদের কাছে তিনি জানান, দেশের স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে বদ্ধপরিকর সরকার। এরই ধারাবাহিকতায় সারা দেশের 6টি বিভাগে নির্মাণাধীন শিশু হাসপাতালগুলো দ্রুত চালু করার বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে। বিগত সরকারগুলো তার অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যতটা যত্নবান ছিল, এগুলোকে কিভাবে ব্যবহার করে মানুষের চিকিৎসার সেবা দেওয়া যায়, এই কাজে তাদের যথেষ্ট আমার মনে হয় যে গাফিলতি ছিল। আমরা অতীতের দিকে আমরা যেতে চাই না, আমরা সামনে এগোতে চাই। বিভাগীয় শহরে 6টি শিশু হাসপাতাল অনতিবিলম্বে আমাদেরকে এগুলোকে ফাংশনাল করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা অলরেডি কাজ করছি। কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ 17 ঘন্টা পর নাজিরার টেক উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। ভোর 5টার দিকে মোহাম্মদ আবিরের মরদেহ উদ্ধার করেন লাইফগার্ড ও বিচকর্মীরা। স্থানীয়রা জানান, রোববার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় 9 বন্ধু গোসলে নামেন। তাদের মধ্যে 7 জন উঠে এলেও 2 জন সাগরের গভীরে চলে যায়। ঢেউয়ের স্রোতে ভেসে যাওয়ার সময় লাইফগার্ড সদস্যরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরেকজন নিখোঁজ হন। আজ ভোরে নাজিরার টেক উপকূলে ভাসমান অবস্থায় আবিরের মরদেহ উদ্ধার করা হয়। হবিগঞ্জে একাধিক মামলার আসামির বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে। পুলিশ জানায়, রোববার নবীগঞ্জের পুরানগাঁও গ্রামে পঞ্চায়েত কমিটির সভা চলছিল। সেখানে একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার কর্মকাণ্ডে গ্রামের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এমন আলোচনা হয়। এ সময় একদল বিক্ষুব্ধ গ্রামবাসী ওয়াহিদ মিয়ার বসত ঘরে আগুন দেয় বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোলায় স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না গভীর নলকূপে, দুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠী। সংকট মোকাবিলায় উদ্যোগ নেওয়ার আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। চারিদিকে মেঘনার অথই জলরাশি, অথচ গভীর নলকূপে মিলছে না পানি। এমন চিত্র ভোলার দৌলতখান উপজেলার মেঘনার বুকে জেগে ওঠা মদনপুর চরে। জেলার সবচেয়ে বেশি পানি সংকট দেখা দিয়েছে উপকূলীয় চরফেশন উপজেলায়। অনেক নলকূপে পানি ওঠা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যেগুলো সচল রয়েছে সেগুলোতেও পর্যাপ্ত পানি মিলছে না। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি সেচ সহ বিভিন্ন কাজে অপরিকল্পিতভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন সাবমার্সিবল পাম্প ব্যবহার করে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে সংকট আরও প্রকট হচ্ছে। অন্যদিকে ব্যয়বহুল সাবমার্সিবল পাম্প স্থাপনের সামর্থ্য না থাকায় অনেক পরিবারকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এক কলস পানি ছিঁড়তে মনে করেন যে 15-20 মিনিট জায়গা, পানি লাল হয় আর পানির ভিতরে ময়লা, কালো কালো ময়লা। এখানে 14টা কলের ভিতরে 10টা কল নষ্ট হয়ে গেছে। আমরা অন্তত দূর দূরান্ত পানি আনি, তারপর আমরা কোনো পানি খাইতে দিই না। সরকারি ভাবে আমাদের কলগুলো ঠিক করে দেয়, তাহলে আমাদের এই 141 পরিবারে 500-600 মানুষ বসবাস করে, তাদের খুব উপকার হবে। এদিকে জেলায় দৈনিক কত লিটার সুপেয় পানির চাহিদা রয়েছে এবং বাস্তবে কি পরিমাণ পানি উত্তোলন করা হচ্ছে সেই সুনির্দিষ্ট তথ্য নেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক কারণে পানির স্তর নিচে নেমে গেলেও সংকট মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। লোকাল ফিজিবিলিটি করে যদি আমাদের সেখানে দরকার হয়, যেখানে যেখানে সাবমার্সিবল পাম্পযুক্ত, আমরা সেখানে সেখানে সেই পাম্পযুক্ত টিউবওয়েল দেব, যাতে আমাদের পানির লেয়ার নিচে নামলো, যাতে আমাদের জনগণ পানি পেয়ে উপকৃত হতে পারে। জেলা জুড়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থাপন করা গভীর নলকূপের সংখ্যা 38,731টি। এছাড়া জেলা ও উপজেলা পরিষদ, এলজিডি, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং ব্যক্তি মালিকানাধীন নলকূপ মিলিয়ে মোট সংখ্যা প্রায় 2.5 লাখ। এর মধ্যে লক্ষাধিক নলকূপ বর্তমানে অচল। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা ঝালকাঠি পৌরসভার 11টি সড়কের খানাখন্দ। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পৌরবাসী। পলাশরায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। কোথাও উঠে গেছে পিচ, কোথাও তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। এতে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ভোগ।
এই ভোগান্তি 150 বছরের পুরানো ঝালকাঠি পৌরসভার। জেলা শহরের গুরুত্বপূর্ণ 11টি সড়কের অবস্থা এখন বেহাল। পৌর এলাকার ব্রাকমোর, টিএনটি রোড, স্ট্যান্ড রোড, সুতালরি, বাঁশপট্টি, কাঠপট্টি, স্টেশন রোড ও সিটি পার্ক সড়ক সহ বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। তার উপর বেশিরভাগ এলাকায় নেই কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে জমে যায় পানি। বর্ষা মৌসুমে অনেক এলাকায় সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা। গাড়িতে উঠলে গাড়ি মনে হয় কায়ত হয়ে একদিকে পড়ে যায়। একজন রুগী নিয়ে যাওয়া যায় না, একজন গর্ভবতী মায়ের নিয়ে যাওয়া যায় না, আমরা নিজেরা গাড়ি চালাতে পারি না, আমরা সাইকেল লইয়া মূল্য খাইয়া নালায় বসি। পৌর কর্তৃপক্ষ বলছে ড্রেনেজ ব্যবস্থা সচল এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাস্তাগুলোকে অলরেডি টেন্ডার দেওয়া হয়েছে, সংস্কার করা হবে এবং অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে যেগুলো রিপেয়ার করার প্রয়োজন আমরা সে অনুযায়ী প্রকৌশল বিভাগ সে কাজগুলো হাতে নিয়েছে। 1875 সালে প্রতিষ্ঠিত ঝালকাঠি পৌরসভার জনসংখ্যা প্রায় 70,000। সময় সংবাদ, ঝালকাঠি। প্রবাসীদের রেমিটেন্সে বদলে গেছে দেশের অর্থনীতি, কিন্তু এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে হাজারো ত্যাগের গল্প। পবিত্র ঈদ উল আজহার ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য অনেকে দেশে আসেন। প্রবাসে হারিয়ে যাওয়া কিছু স্বপ্ন এবার ঈদে ফিরেছে বাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাজাপুরে প্রবাসীদের ঈদ আড্ডায় ডানা মিলল সেসব স্বপ্ন। দুবাই প্রবাসী মানিক মিয়া কাজ করেন একটি বেসরকারি এয়ারলাইন্সে। এবার ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করলেন দেশে। বন্ধু ও স্বজনদের কাছে পেয়ে আবেগে আপ্লুত তিনি। এদিকে হংকং ও সৌদি আরব প্রবাসীরা জানান, দূর প্রবাসে থাকলেও মা মাটি ও দেশ তাদের কাছে সবচেয়ে বড়। ঈদ কি জিনিস আসলে অতটা বোঝা হয় না। স্যাটারডে বা সানডে আমরা একটা প্রোগ্রাম করি, তো ওইখানের ঈদ আর বাংলাদেশের ঈদের মধ্যে অনেক পার্থক্য। নাম কস্তে ঈদ আর কি, নামাজ পড়ি গরু খাই। আমি প্রতিনিয়ত খুঁজি যে আমার এলাকার কোনো লোক আসে কিনা, দেখবো, কথা বলবো, আমি আমার মন উজাড় করে দিয়ে আমি এর হেল্প করবো। শুধু 20 দিন থাকবো সৌদি বাংলাদেশে, অনেক টাকা খরচ করে টিকিটও পাই নাই। আগের দিন টিকিট কেছি, পরের দিন এসে পড়ছি। আমরা প্রবাসে থাকি শুধু নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, কিন্তু মন তো দেশেই পড়ে থাকে। ঈদের যে কতটুকু আনন্দ আমরা ওইখানে এটা বিন্দু পরিমাণ কিছুটা অনুভব করতে পারি না। কুয়েতে দীর্ঘ প্রবাস জীবন কাটানো ফেনীর কামাল হোসেন জয়নাল এবার দেশে করলেন ঈদ। ভুলে যেতে চান প্রবাসের বুকে কাটানোর নিঃসঙ্গতার ঈদের স্মৃতি। আমরা ঈদে আসলে আমাদের ভিতরে কিছু কাজ করতে সেন্সিটিভ, যে আমরা ছেলে মেয়ে নিয়ে একসাথে করতে পারতেছি না। এইটা আমার খুব উপলব্ধি হয়েছে, ভালো হয়েছে। আমার ছেলেরা আমার কাছে আছে। ঈদের দিন প্রবাসে আমাদের কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। তো এখন এই বছর ঈদে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা সবার সাথে কাটাচ্ছি, খুব এনজয় করছি, খুব ভালো কাটছে। একই চিত্র ফেনীর সোনাগাজীর বাসিন্দা আনোয়ার হোসেন রতনের জীবনেও। দীর্ঘ 34 বছর প্রবাস জীবনে এবারই প্রথম পরিবারের সঙ্গে ঈদ করলেন। 3 ছেলে 1 মেয়েকে নিয়ে ঈদ করছি, অনেক আনন্দ এবং অনেক ভালো লেগেছে। এটা ভাষা প্রকাশ করার মতো নয়, কারণ নিজের আত্মীয় স্বজন আছে, নিজের মেন হচ্ছে পরিবারকে যদি আপনি নিজে ম্যানেজ করতে পারেন বা একসাথে ঈদ করতে পারেন, এটা অনেক আনন্দ। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বদলে গেছে দেশের অর্থনীতি। গড়ে উঠেছে নতুন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে হাজারো ত্যাগের গল্প। হারিয়ে ফেলা ঈদ, প্রিয়জন থেকে দূরে কাটানো অসংখ্য বছর আর না বলা কষ্ট। তাদের কাছে শুধু উৎসবই নয়, যেন ফিরে পাওয়া জীবনের সবচেয়ে বড় আনন্দ। মিরন আহমেদ, সময় সংবাদ। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাস চাপায় প্রাণ গেল বাবা ছেলের, বিক্ষুব্ধ জনতার, বাসে আগুন। 5 জেলায় নিহত 7, ঈদযাত্রায় 250 প্রাণহানি। বিশৃঙ্খলা, বেপরোয়া গতি দায়ী। এবং কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে আড়তদার মৌসুমি ব্যবসায়ীরা। সিন্ডিকেট অব্যবস্থাপনার অভিযোগ, ট্যানারি মালিকদের কাছে বকেয়া পরিশোধের দাবি। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ জাফর। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।